করলাম। তো এটা হলো আমাদের সি প্যানেলের একটা হোম পেজ, অর্থাৎ একটা সার্ভার। যখন একটা পার্সন সার্ভার কেনে, সার্ভারটা কেনার পরে তার সার্ভারের যে মেন যে প্যানেলটা থাকে, প্যানেলটা দেখতে থাকে হচ্ছে এমন। আর এই প্যানেলটা হলো কি, আমি পুরোপুরি যদি ক্লিয়ার করি, আমাদের সবারই ব্যক্তিগত এক একটা কম্পিউটার থাকে। আর সেই কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, র্যাম থাকে, প্রসেসর থাকে। পুরো একটা কম্পিউটারে যা যা থাকে, আমি একটা বিদেশের একটা কম্পিউটার আমি কিনে নিচ্ছি। এটা সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম, আমি বাইরের দেশে, আমেরিকা বা উন্নত একটা দেশ, তাদের কাছে হাজার হাজার কম্পিউটার তারা একটা ঘরের ভিতরে রেখে দিছে। প্রত্যেকটা কম্পিউটারে 24 ঘন্টা কারেন্টের লাইন দেওয়া আছে। আর প্রত্যেকটা কম্পিউটারে একটা একটা করে ইউজার চালাতে পারে, কিন্তু সেখানে কোনো ব্যক্তিকে যায় চালাতে হয় না। তাদের এই কম্পিউটারটা মানুষ সারা বিশ্ব থেকে যে কোনো জায়গায় ঘরে বসে থেকে সে এটা কিন্তু চালাতে পারে। তো এটা হলো আমাদেরকে যে সার্ভারটা আমাদেরকে সার্ভ করতেছে, মূলত সেটা হলো সার্ভার। তাদের সার্ভারে যে কম্পিউটারগুলো থাকে, প্রত্যেকটা কম্পিউটারে এগুলো হচ্ছে একদম একটা করে সার্ভার বা একটা করে কম্পিউটার চালু হয় অনেক লম্বা টাইমের জন্য। কিছু কিছু কম্পিউটার আছে টানা 20 বছর আগে চালু করছে, এখন পর্যন্ত সেটা বন্ধই হয়নি। আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি, তাদের থেকে যে মানে সার্ভারটা নেই বা তাদের থেকে যে আমরা হোস্টিং জায়গাটা নেই, কম্পিউটারের জায়গাটা নেই, এই কারণেই আমাদের সার্ভার ডাউন হয় না বা সার্ভারের সমস্যা হয় না। কারণ তাদের কম্পিউটারগুলা ফ্রি সোর্স বা তাদের প্রিমিয়াম কোয়ালিটি সোর্স যেভাবে পারুক, তাদের এমন একটা অপারেটিং সিস্টেম চালু করে, বেশিরভাগ ক্ষেত্রে লিনাক্স বা যে যার মতো ইচ্ছা করে, তাদের অপারেটিং সিস্টেমগুলা মেয়াদ পার হয় না। বা কোনো কারণে তারা যদি 10 বছর চালায়, 20 বছর চালায়, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাদের অল টাইম পিসি চালু থাকে। এই কারণে আমাদের ওয়েবসাইটগুলো আমরা বাইরের দেশের যে ওয়েবসাইটের যে তারা ওয়েব হোস্টিং বিক্রি করতেছে, তাদের থেকে আমরা কিনে নিই। তো এটা হলো মূলত একটা সার্ভারের ধারণা। তো আমি একটা বা আমার যদি এটা আমার মেন সাইট না, আমার একটা ক্লায়েন্টের সাইট, তো ক্লায়েন্টের সাইটের হোস্টিং এর অ্যাক্সেস আমার কাছে আছে, তার সাইট আমি ডেভেলপ করতেছি। তার যে কেনা হোস্টিংটা, সেই হোস্টিংটা আমি দেখাবো সে কিভাবে কিনছে। কিভাবে কিনছে এটা অনেক সিম্পল ম্যাটার। টাকা দিচ্ছে, তাকে অ্যাক্সেস দিয়ে দিছে, পাসওয়ার্ড দিয়ে দিছে, সে এখন ঢুকতে পারে। এটাই, আর বেশি বাইরে কিছু না। কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা মূলত দেখার বিষয়। তো এখন আমি যাব, এটা ডোমেন হোস্টিং দুইটা কেনা আছে, সেটআপও করা আছে। আমি পুরোপুরি নতুনগুলো সেটআপ দেখাচ্ছি না, জাস্ট কেনাই আছে। আমি এটার উপর দিয়ে আর কি কিছু বলবো আর কি। তো এটা আমি একটা বেসিক একটা ধারণা দিব। আমি এখানে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করতেছি এখন। হ্যাঁ, লগ ইন সাকসেসফুল, রিডাইরেক্টিং একটা আমাকে এখন হোস্টিং প্যানেলে নিয়ে গেছে। অর্থাৎ আমাদের কম্পিউটার চালু করলে আমাদের যে মেমোরিগুলো দেখায়, তাদের কম্পিউটারের মেমোরিগুলো এইভাবে দেখায় না। তারা একটা প্রসেস রাখছে, তাদের প্রসেসটা হলো তাদের মতো। ঠিক আছে? তো এই আমাকে তাদের পুরা সার্ভারে বা পুরা হোস্টিং সিস্টেমটা আমাকে ইজি ব্রাউজ করার জন্য আমাকে একটা সি প্যানেল লিঙ্ক দিছে। এই সি প্যানেলের মাধ্যমে আমি তাদের সকল কাজ করতে পারবো। তো তারা যে আমাকে হোস্টিংটা দিছে, সেই হোস্টিং এর সাথে আমার একটা আইপিও দিছে। আইপিটাকে বলা হচ্ছে ডিএনএস সার্ভার বা ডোমেন নেম। আমরা লিখি না google.com, evaly.com, daraz.com, এই প্রত্যেকটা নেম, নেম সার্ভার, এগুলো হলো একটা করে নাম মাত্র, কিন্তু আসলে কিন্তু নামটাই কিন্তু আসল না। এই নামের পিছনে আছে একটা নাম্বার, যে নাম্বারটাকে বলা হয় আইপি। তো যদি আমি আইপিটাকে বোঝাইতে যাই, আমার এই ওয়েব হোস্টিং এর ডান পাশে কারেন্ট ইউজার, তারপরে লেখা আছে প্রাইমারি ডোমেন বা ডিবি সার্টিফিকেট। ডিবি সার্টিফিকেট থেকে আমাকে যে ডোমেন নামটা দিছে, এটা হলো আমার পছন্দ করার নাম, কিন্তু নামটা কিন্তু আসল না। আর নিচে যেটা আছে শেয়ার্ড আইপি অ্যাড্রেস, হোম ডিরেক্টরি, লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, হচ্ছে আইপি অ্যাড্রেসের হিসাব। কিন্তু এই যে একটা এরকম একটা আইপি দেখাচ্ছে 144, 208, 125, 220, ঠিক এরকম একটা নাম্বার আছে। অর্থাৎ তারা বহির্বিশ্ব থেকে আমাকে যে হোস্টিংটা বিক্রি করছে, যে কম্পিউটারটা আমাকে অ্যাক্সেস দিছে অনলাইনের মাধ্যমে, তাদের কম্পিউটারে একটা নাম্বার আছে। প্রত্যেকটা কম্পিউটারে একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে। তো এই যে আমি আমার ওয়েবসাইটটাতে রান করাইছি তাদের কম্পিউটারের মাধ্যমে, তাদের মেমোরির মাধ্যমে, সেই মেমোরি আমি একটা নাম্বার আছে, সেই নাম্বারটার ভিজুয়াল শো হচ্ছে এই ডোমেন নামটা। ডোমেন নামটা আমি আমার মতো ইচ্ছা মতো নিতে পারি, যেটা আমার ওয়েবসাইটে শো করবে। মূলত ডোমেনটা হচ্ছে আসল লাইন, ভিতরে যে কোডটা আছে কোডটাই আসল। এই কোডটা এরকম একটা আইপি নাম্বার থাকে। ঠিক আছে? তো প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা কম্পিউটারের নাম নাম্বার আকারে থাকে। আর প্রত্যেকটা নাম্বার এক একটা কম্পিউটার। আর আমাকে যে কম্পিউটারে অ্যাক্সেস দেওয়া হয়
সেই কম্পিউটারের মেমোরি ইউজ করে আমি আমার ওয়েবসাইটটা সেখানে রাখতে পারি। এটা হলো আমাদেরকে যে হোস্টিংটা দিচ্ছে তার প্রসেস। তো আমাকে যে কোম্পানি হোস্টিং সেল করছে তারা আমাকে একটা লিমিটেশন দিয়ে দিছে। ডান দিকে আমি খেয়াল করে দেখেন একটু সবাই, স্ট্যাটিস্টিক্স ডিস্ক ইউজেস, অর্থাৎ আমার টোটাল যে হার্ড ডিস্ক বা মেমোরি এটা হলো 10 জিবি। আর এই পুরো মেমোরিটা হলো এসএসডি স্টোরেজ। এসএসডি স্টোরেজগুলো স্পিড অনেক হাই হয়। যেমন আমি যদি কোনো ফাইল ট্রান্সফার করি, সেকেন্ডে 500 MB পর্যন্ত তারা ফাইল রেট দিতে পারে। এখনকার যেসব এসএসডি এনভিএমই এগুলো আরো ফাস্ট। তো মূলত এসএসডি দেওয়ার কারণটা হলো এটা ফাস্ট হয়, অনেক ফাস্ট হয়। একটা ওয়েবসাইটে যত প্রক্রিয়ার কাজই চলুক তারা সেই স্পিডটা লোড দিতে পারে। তো এখানে আমার মূল হোস্টিংটা হলো 10 GB। আর এখানে আমি অলরেডি ইউজ করছি 530 MB। ফাইল ইউজেস সবকিছু এখানে আমাকে একটা হিসাব দিচ্ছে। তারপরে মাইস্কুয়েল ডিস্ক ইউজেস, অর্থাৎ ডাটাবেজের মাত্র জায়গা নিচ্ছে 22 MB। এরকম সকল হিসাব এখানে দেওয়া আছে। আর এই ওয়েবসাইটের বা ওয়েব হোস্টিং এর সবচেয়ে বড় বিষয়গুলো হলো ব্যান্ডউইথ আনলিমিটেড। আমি এই পর্যন্ত ব্যান্ডউইথ ইউজ করছি 373.44 MB। তো এটার পাশে যে চিহ্নটা দেওয়া আছে এটা ইনফিনিটি চিহ্ন। ইনফিনিটি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমার যে সার্ভিস আমাকে যে হোস্টিং প্রোভাইড করছে তার দেওয়া সার্ভিসটা হলো আনলিমিটেড। সরি, এখানে ক্লিক করে গেছে একটা। তারপরে সাবডোমেন আনলিমিটেড। এরকম অনেকগুলো সার্ভিস আছে যেসব আনলিমিটেড। যদি আমি কম দামি কোনো সেলারের কাছ থেকে বা নর্মাল কোনো সেলারের কাছ থেকে, হোস্টিং রিসেলারের কাছ থেকে হোস্টিং কিনি বা ডোমেন কিনি, তারা অনেক কিছু লিমিটেশন করে দেয়। যেমন আমি সর্বোচ্চ আমার ওয়েবসাইট থেকে 100টা মেল করতে পারবো, 100টা মেল তৈরি করতে পারবো, অর্থাৎ সামথিং gmail.com@gmail.com। এটা কিন্তু গুগল কোম্পানির মেইল অ্যাড্রেস। এরকম আমার যে ওয়েবসাইটে হোস্টিং এর মাধ্যমে আমি মেইল তৈরি করতে পারি। যেমন এই ওয়েবসাইটের নাম হলো pukkapoztions.com। এটা ইউকের একটা সাইট। আর এই সাইটের আমি যদি একটা আমি একটা যদি মেইল তৈরি করি, তাহলে আমি যে মেইলই নাম দিব, যদি আমি দেখি রায়হান, আমি মনে করলাম আমি আমার নিজের নামে একটা মেইল তৈরি করব, তাহলে হবে কি raihan@pukkapoztions.com। অর্থাৎ তাদের কোম্পানির ডোমেন নামের আগে আমার নামের পরে একটা একটা চিহ্ন উঠবে। ঠিক আছে, আমার নাম বা আমার মেইলের নাম, তারপর কোম্পানির ডোমেন নেমটা আসবে। তো এইভাবে জিমেইল তৈরি করা যায়। জিমেইল না, এটা গুগল মেইল। আর আমার এখানে হবে আমার ওয়েবসাইটের মেইল, পুক্কাপোসন্স মেইল হবে এটা। এইভাবে আমরা ইচ্ছা মতো জিমেইল আইডি তৈরি করতে পারি। এটা আনলিমিটেড। নর্মালি কোনো ওয়েব হোস্টিং যারা দেয় তারা লিমিটেশন করে দেয়। অনেক বিষয় আছে, তো প্রত্যেকটা বিষয় এখানে আনলিমিটেড। আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তারপরে আছে সিপিইউ ইউসেজ, অর্থাৎ একটা কম্পিউটারের প্রসেসর থাকে, এই প্রসেসরের ইউজেস 0%। তাদের যে পাওয়ারফুল প্রসেসর আছে, আমি যে কাজ করতেছি তাতে তাদের কোনো 0% মানে প্রভাব পড়তেছে, তেমন কোনো প্রভাব পড়তেছে না। এনজি প্রসেস ফিজিক্যাল মেমোরি ইউজেস, এটা হলো র্যাম। 2 GB র্যাম আছে এই জায়গায় এখন এই কম্পিউটারে। তো এখানে মোটামুটি এখন কোনো ইউজেস হচ্ছে না। যদি আমি এটা অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে বা অনেকগুলো কাজ একসাথে চালাতে থাকি, তখন কিন্তু এটা লোডটা পড়বে। বা আমার ওয়েবসাইটে অলরেডি লোকজন ঢুকছে, ইউজার ঢুকছে, তখন আমার ওয়েবসাইটে একটু চাপ পড়বে, তাদের কম্পিউটারে একটু প্রেশার পড়বে, কাজ করবে, তখন এই এন্ট্রি প্রসেস, তারপরে ফিজিক্যাল মেমোরি ইউজেস, এগুলো তখন 0 বাইটের জায়গায় বেড়ে যাবে। এটা হলো আমার পুরো কম্পিউটারের একটা স্ট্যাটিস্টিক্স দিছে ডান পাশে। তো এখন আমরা দেখি সার্ভিসগুলো কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আমার আছে ফাইল ম্যানেজার। আর ফাইল ম্যানেজারটা হলো আমাদের কম্পিউটারে যেরকম মাই কম্পিউটার থাকে, মোবাইলে ফাইল ম্যানেজার থাকে, বা মাই ফাইল নামে একটা অপশন থাকে, এরকম আমার হোস্টিং এর যে মেন মেমোরি সেটা হলো ফাইল ম্যানেজার। যদি আমি এটা ওপেন করি, সেম একটা কম্পিউটারের মতো, হ্যাঁ লোডিং হয়ে গেছে। এখানে আমার যে লোডিং স্পিডের নিচে, এটা কিন্তু আমার ইন্টারনেটের কারণে, এটা কিন্তু তাদের এসএসডির কারণে আমার স্পিডটা কম বেশি হবে না। আমার ইন্টারনেটের যে স্পিড সেটা আমার স্পিডে চলবে। কিন্তু আমি যদি কোনো কারণে এখানে একটা ফাইল আছে, সাপোজ আমার হার্ড ডিস্কের মধ্যে, এই অনলাইন যে হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কের মধ্যে আমার কোনো যদি মেমোরি বা কোনো একটা ফাইল থাকে, সেটা আমি যদি ট্রান্সফার করি, তাদের ফোল্ডার থেকে তাদের ফোল্ডারে যদি পার করি, তাহলে এসএসডি কাজ করবে। কিন্তু আমার ইন্টারনেট স্পিড যদি খারাপ হয়, আমি এখান থেকে তাদেরকে কিছু দিচ্ছি, আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে আপলোড আস্তে আস্তে যাবে,
বা ডাউনলোড করার টাইম, আমার যে ইন্টারনেট স্পিড এটা খারাপ হওয়ার কারণে তারা আমাকে আস্তে আস্তে দিতে পারবে। মূলত তাদের স্পিড কিন্তু ঠিকই আছে, এটা তাদের ভিতরের বিষয়। তো যখন আমি আমার মেমোরি কার্ডে ঢুকলাম, অর্থাৎ ফাইল ম্যানেজারে ঢুকলাম, তখন অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। এই প্রত্যেকটা ফোল্ডার এক একটা আমার মেমোরি। তো এখানে raihan.pukapotions.com, practice.pukapotions.com, public.html, অনেকগুলো বিষয় আছে এখানে। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হলো public_html। এটা হলো আমার মেন ফাইল। একটা ওয়েবসাইট google.com, google.com এর হোস্টিং এ কেউ যদি ঢোকে, তাহলে যদিও তাদের সিস্টেম পুরোটা আলাদা, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা ডোমেন বা একটা নর্মাল হোস্টিং এর ক্ষেত্রে যেমনটা হয়। তো তারা তাদের হোস্টিং এর মেমোরি কার্ডে ঢুকলেই তাদেরকে এই public_html যে ফাইলটা থাকবে, এটা হলো মেন ফাইল। এই ফাইলের মধ্যে আমি যা রাখবো আমার ওয়েবসাইটে সেটাই শো করবে, ঠিক আছে? এটা হলো মেন ফাইল। আর তারপরে অন্যান্য যে ফাইলগুলো আছে, প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা কাজ আছে, বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, যাচ্ছে না কেন এখান থেকে, বুকমার্ক, আচ্ছা যাই হোক, ওটা থাকে থাকুক। যদি আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন নোকিয়া কোম্পানির যে মোবাইলটা আছে, সেই মোবাইল কোম্পানির যে ওয়েবসাইট, নোকিয়া অফিসিয়াল ওয়েবসাইট, আমার যে একটা ডোমেন নেম সার্ভার দেখাচ্ছে nokia.com। এখন nokia.com এর একটু বাম পাশে যদি আমরা জুম করে একটু খেয়াল করি, এখানে সম্ভবত জুম করার অপশন আছে। যদি আমরা উপরে একটু জুম করে দেখি, nokia.com এর আগে একটা চিহ্ন আছে, এটাকে দেওয়া আছে তালার চিহ্ন, ঠিক আছে? সিকিউরিটি একটা চিহ্ন দেওয়া আছে। সিকিউরিটি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর, অর্থাৎ নিরাপত্তা খুব শক্ত, এখানে কোনো প্রকার জ্ঞানজাম বা ঝামেলা নেই। তাদের ওয়েবসাইটে আমি যদি ঢুকি, তারা আমার কোনো তথ্য চুরি করতে পারবে না। এটা কেন দেখাচ্ছে, যদি আমি এটা পুরোপুরি দেখি, আমি পুরোপুরি ওয়েবসাইটের লিঙ্কটা যখন বের করলাম, তখন বাম পাশে যে লেখাটা আছে HTTPS প্রোটোকল, এখানে এটা হলো এস একটা অপশন আছে। তো HTTP তারপরে যে ওয়েবসাইটে থাকবে সেখানে সিকিউরিটি নাই, আর যেটার পরে HTTPS থাকবে, এই এসটাই হলো সিকিউরিটি বোঝাচ্ছে। তো এই এসটাকে বলা হয় SSL সার্টিফিকেট। যেসব ওয়েবসাইটে SSL সার্টিফিকেট মানে থাকবে, সেটা হচ্ছে নিরাপদ। যেটাতে এস সার্টিফিকেট থাকবে না, তার মানে সেখানে নিরাপত্তা খুব কম, বা হতে পারে এটা হ্যাকারের ওয়েবসাইট, ঠিক আছে? অনেকটা এমন। তো এই জন্য আমার এই নিচে একটা অপশন আছে SSL, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটাও SSL সার্টিফিকেট প্রাপ্ত, SSL ফাইল এখানে যুক্ত হয়েছে। তারপর TMP, এটা মূলত টেম্পোরারি ফাইলগুলো কাজ করে এখানে TMP দ্বারা। এর আরো অনেক অপশন আছে, প্রত্যেকটা ফাইল আমরা ডিটেল পরবর্তীতে কাজ করতে করতে সব বুঝে যাবো, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের হোস্টিং এর ফাইল ম্যানেজার বা মেমোরি, যেটা মেন যে মেমোরি ফাইলটা, সেটার ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার। তো এটা একটা নর্মাল মেমোরি, এখানে আমরা ইচ্ছা মতো ফাইল ডিলিটও করতে পারি, মুভ, কপি, পেস্ট, যা ইচ্ছা। যেমন আমি আমার practice.bookcapotions.com, মূলত আমি রায়হান প্র্যাকটিস এই দুইটা ফাইল তৈরি করছি। আমার নিজের ডোমেনটা এখন পারচেস করছিলাম, ওটা রিনিউ করা হয় নাই, রিনিউ করলে আবার ব্যাক পাবো। তো এখন টাকা খরচ করা দরকার নেই, যেহেতু আমার একটা হোস্টিং কাজ একটা আছে, আমি এটাতে লং টাইম প্রজেক্টে কাজ করব, ঠিক আছে? এই জন্য আমি এক্সট্রা করে আর এটা লাগাই নাই, এটাতে প্র্যাকটিস করতেছি। আমি এই সাব ডোমেনের মাধ্যমে প্র্যাকটিস করি, বা এটাতে প্র্যাকটিস করি। অন্য কারো কাজ করার প্রয়োজন হলে আমি এখান থেকে তাকে কাজ করে দেখাই দিই যে এটা কাজ করতেছে নাকি কাজ করতেছে না। এটা হলো সাব ডোমেন। যাই হোক, আর এখানে উপরে যে অপশনগুলো আছে, ফাইল প্লাস ফোল্ডার, আমি যদি প্লাস ফাইলে ক্লিক করি, তাহলে এখানে একটা ফাইল তৈরি করতে পারবো। যেমন আমরা HTML ফাইল তৈরি করি, CSS ফাইল তৈরি করতে প্রয়োজন পড়ে, এটা হলো ফাইল টাইপ। যদি প্লাসে ক্লিক করি তাহলে ফাইল তৈরি হবে, ফাইলের আমরা এক্সটেনশন নাম যেটা দিব সেটা সেভাবে কাজ করবে। তারপরে ফোল্ডার, ফোল্ডার সবাই মোটামুটি জানি। তারপর কপি, আমি যে ফাইলে সিলেক্ট করা আছে, যে ফাইলটা আমি ধরে রাখছি, এই ফাইল সিলেক্ট করা আছে, এখন আমি যদি কপি করি তাহলে এই ফাইলটা কপি হবে। তারপর আমি যেখানে কপি করে রাখবো সেখানে আমি যা পেস্ট করে দিব, ব্যাস কাজ হয়ে যাবে। মুভও একই সিস্টেম। তারপর আপলোডটা হলো
আমার নর্মাল যে কম্পিউটার, আমার এই কম্পিউটার থেকে কোনো তথ্য আমি যদি আমার হোস্টিং এ দিতে চাই, তাহলে আমি আপলোডে ক্লিক করব। যেমন আমার একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা ওপেন করি। এই ফোল্ডারে কিন্তু তেমন কিছু নাই, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এই ফোল্ডারে আমার কম্পিউটার থেকে কিছু ফাইল পাঠাবো, জিপ ফাইল, ইমেজ বা যে কোনো কন্টেন্ট। আমি তখন এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার মাধ্যমে এখানে এই সিলেক্ট ফাইল, ড্রপ ফাইল হেয়ার টু স্টার্ট আপলোডিং অর সিলেক্ট ফাইল, আমি কোনো ফাইল যদি মাউস দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিই তাও আপলোড হবে, অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করার মাধ্যমে একটু লোডিং দিচ্ছে। আসলে আমার কম্পিউটারটা হয়েছে কি লম্বা টাইম কাজ না করার কারণে একটু স্লো হয়েছে, রেগুলার ইউজ করলে আবার ঠিক হয়ে যাবে আশা করতেছি। তাহলে ডেস্কটপে যাই, ডেস্কটপে অনেকগুলো কন্টেন্ট আছে। এই যে একটা পিকচার, আমি এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, এই তো লোডিং হয়ে গেছে 100%। যখন এটা পুরোপুরি কমপ্লিট হবে তখন এটা সবুজ কালার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এই তো প্রজেক্ট 01.jpg ফাইলটা কিন্তু আমার হোস্টিং এ আপলোড হয়ে গেছে। এটা হলো আপলোড। তারপর ডাউনলোড, ডাউনলোডটা হলো আমি এখান থেকে ফাইলটা আবার বের করে নিব। এখানে আমি এটা সিলেক্ট করাই আছে, সিলেক্ট করা অবস্থায় আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হবে। সেম প্রসেস, এই ডেস্কটপে আমার যদি রাখাই আছে, ডাউনলোড করার প্রয়োজন নেই, তো বোঝানোর জন্য আর কি দেখানো। তারপরে আছে ডিলিট। তো যখন এটা সিলেক্ট করা থাকবে, যেটা সিলেক্ট করা থাকবে তারপরে ডিলিট করতে হবে। সিলেক্ট করা না অবস্থায় আমি যদি ডিলিট করি তাহলে ডিলিট কাজ করবে না। তাহলে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ডিলিটে ক্লিক করলাম। এখানে আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনি কি আসলে এটা ডিলিট করতে চান, অর্থাৎ স্কিপ দ্য ট্রাশ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দ্য ফাইল। আমি যখন কোনো কম্পিউটার থেকে ফাইল ডিলিট করি সেটা কিন্তু ডিলিট হয় না, সেটা যা রিসাইকেল বিনে জমা হয়। কিন্তু আমি এখানেও একই সিস্টেম, এখানে যেরকম রিসাইকেল বিন ছিল, ডাস্টবিন, এখানে সেরকম ট্রাস্ট ট্রাস্ট নামে একটা অপশন থাকে। তো যদি আমি কোনো ফাইল ডিলিট করি, কনফার্ম করে দিই, তাহলে এটা ডিলিট হবে না, পার্মানেন্ট ডিলিট না হয়ে এটা ট্রাস্ট ফাইলে চলে যাবে, অর্থাৎ রিসাইকেল বিনের মতো। আর যদি আমি স্কিপ করে দিই, অর্থাৎ ট্রাস্ট ফাইলে যাওয়ার দরকার নাই, এটা একদম পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তখন আমি এটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করলাম, এটা একবারে চিরতরে ডিলিট হয়ে গেল। তারপরে আছে রিনেম, এডিট। ঠিক আমরা কম্পিউটারে যে অপশনগুলো কাজ করতাম একই অপশন, ভিউ, পারমিশন, এগুলো দুই একটা অপশন থাকবে একটু চেঞ্জ, তো এটা আমরা পুরোপুরি সব বুঝতে পারবো যখন আমরা আরো পরবর্তীতে প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবো। তাহলে আমাদের এটা ছিল ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজার নিয়ে অনেক আলাপ করা হয়েছে, এই পর্যন্ত থাকুক, পরবর্তী টপিকসে যাই। তো সবগুলো ফাইল আমি এখন দেখাবো না, অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটা শুরু করলে অনেকটা বিরক্ত লাগবে আর সময়ের ব্যাপার আছে। তো এখান থেকে দেখাইলাম ফাইল ম্যানেজার, বাদ বাকি যেসব আছে আমার কাজ করতে করতে সব বুঝে যাবো, ঠিক আছে। ব্যাকআপ, রিস্ক ইউজেস, সবকিছু নর্মাল, একদম মেমোরি কার্ডের মতো, নর্মাল মোবাইলের মতো। তারপর ব্যাকআপের যে বিষয়গুলো, ব্যাকআপ বলতে বোঝাচ্ছে আমাদের ওয়েবসাইটে যা আছে, পরবর্তীতে আমি কিছু এডিট করলাম, ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেল, কোড এডিট করতে যা ভুল করে করলাম, ক্রাশ হয়ে গেল। আমি এই জন্য কি করবো, কয়েকদিন পর পর আমার ওয়েবসাইটটা ব্যাকআপ করে রেখে দেবো। ওয়েবসাইট যদি হ্যাকও হয়ে যায়, তথ্য চুরিও হয়ে যায়, আমার ব্যাকআপ রাখা যে ফাইলটা থাকলো ডাউনলোড করা, এই ফাইলটাকে আমি আবার আপলোড করব, আমারটা আবার ঠিক হয়ে যাবে, ওখানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ পাবো। আর যদি আমি সবকিছু ওয়েবসাইটে রেখে দিই, ব্যাকআপ যদি না রাখি, তাহলে কিন্তু যদি হ্যাক হয় বা কোনো কারণে তাদের সার্ভারের সমস্যা হয়, আমার সব কন্টেন্ট একদম ভ্যানিশ হয়ে যাবে। এর জন্য ব্যাকআপ রাখতে হবে। তো এরকম জেট ব্যাকআপ অনেক ভালো একটা ব্যাকআপ সিস্টেম, এই সব ধরনের ফাইল ব্যাকআপ করার জন্য অনেকগুলো অপশন এখানে রাখছে। তারপরে ডেটাবেস, ডেটাবেসের কাজ কি, আমরা কোনো স্কুল, কলেজ বা কোনো রেজাল্ট, যে কোনো তথ্য, এটা কিন্তু একটা স্টোরে রাখা থাকে। যেমন রোল নাম্বার দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, পুরা আমাকে রেজাল্ট শিট, মার্কশিট বের করে দিচ্ছে। এটা কিভাবে দিচ্ছে, আমার একটা ফাইল তৈরি করা আছে যেখানে ডেটা রাখা আছে, ডেটার একটা ইউনিক নাম থাকে বা আইডি নাম থাকে, সেই আইডি নামটা আমি লিখে সার্চ করতেছি, পুরো তথ্যটা আমাকে দিয়ে দিচ্ছে। এই কাজটা কে করতেছে, ডেটাবেস থেকে ফাইলটা আমাকে তুলে এনে দিচ্ছে। এই সিস্টেমটা হলো মাই এসকিউএল, অর্থাৎ মাই এসকিউএল একটা ডাটাবেস নেম, মাই এসকিউএল এর মাধ্যমে এই পুরো প্রসেসটা কাজ করতেছে, ঠিক আছে। আর ভিতরে যে ফাইলটা রাখতেছি এটা হলো ডাটাবেস, আর যে প্রসেসটা কাজ করতেছে পুরো সফটওয়্যার সিস্টেমটা, এটা হলো মাই এসকিউএল
ডেটাবেস। তো মাইএসকিউএল ডেটাবেস মোটামুটি সব ক্ষেত্রেই লাগে। কম্পিউটার ভিত্তিক যে কোনো কাজ করতে গেলে মাইএসকিউএল ছাড়া আরো ডেটাবেস আছে, তো মাইএসকিউএলটা সবচেয়ে পপুলার। আর ওয়েব ভিত্তিক কাজগুলোতে নর্মালি 90% ক্ষেত্রেই সম্ভবত মাইএসকিউএল ব্যবহার করা হয়। তো মাইএসকিউএল এর কাজটা হলো আমাদের ডেটাগুলোকে আমাদের ওয়েবসাইটের যে হোস্টিং প্যানেল আছে গুছে রেখে দিবে। আমার ওয়েবসাইটে যতগুলো ইউজার লগ ইন করবে, ততগুলো ইউজার আসবে, কতগুলো ইউজার বের হচ্ছে, সকল তথ্য। তারপর আমার ওয়েবসাইটে যদি পণ্য বিক্রি করি, তাহলে আমার পণ্যগুলা যে লিস্ট হিসাবগুলা, সেই হিসাবগুলা কম্পিউটারের আমার মেমোরি ডাটাবেজে রাখবে, হিসাব করে রাখবে সিরিয়াল বাই সিরিয়াল। তারপর মোবাইল নাম্বার জমা করে রাখবে, ইমেল নাম্বার জমা করে রাখবে। আরো অনেক বিষয় আছে। ডেটাবেস অনেক মানে ডাইনামিক সিস্টেমে তৈরি করা যায়। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এগুলো অটোমেটিক্যালি সব তথ্য জমা হয়। এটা হলো ডেটাবেসের কাজ। আরো বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো। পিএসপি মাই অ্যাডমিন, তো এইসব হোস্টিং বা নর্মাল যে ওয়েবসাইটগুলো সিএমএস ভিত্তিক, সবগুলাই থাকে তোমার পিএসপি ভিত্তিক। এই কারণে পিএসপি মাই অ্যাডমিন দিছে। পিএসপি মাই অ্যাডমিনটাও ওই ডেটাবেসের মতনই একটা জিনিস। পিএসপি দিয়ে তৈরি করা ওয়েবসাইটগুলো এই পিএসপি মাই অ্যাডমিনে তাদের ডেটাবেসের তথ্যগুলো রাখে। সব ধরনের ডেটাবেসের তথ্য এখানে দেওয়া আছে। প্রশ্ন করছে কেউ আরডিপি। আরডিপি কোনটা? আমি এর আগে 2 বার চেষ্টা করছিলাম। ক্লাস থেকে তো অনেকে বের হয়ে গেছে, কারণ কি? আচ্ছা কেউ একটু মাইক্রোফোন চালু করে বলো, সমস্যা কি? এরা ক্লাসে আসে না কেন? এদেরকে তো একটু আগেই দেখলাম, কেন বাইরে হয়ে গেছে জানি না। আচ্ছা যে গেছে তার নিজেরই লস। এখানে আমি অপ্রয়োজনীয় কোনো জিনিস দেখাচ্ছি না। আজকে এটা বোনাস ক্লাস ছিল, আর বোনাস ক্লাসে আমি তাদেরকে এটা দেখাচ্ছি। বেসিক অবস্থায় এসব দেখানো উচিত না, তারপরে দেখাচ্ছি। তারপর তারা যদি ভাবে এটা তাদের প্রয়োজন নাই, কিছু করার নেই। যাই হোক, মেন টপিকসে আগাই। তো ডেটাবেস গেল, তারপরে ডোমেন আসছে। ডোমেনটা কি একটু আগে আমি বললাম, একটা প্রত্যেকটা সাইটের যে নাম থাকে, এটা pukkabhushan.com, আমার নিজস্ব সাইটের নাম থাকতে পারে rayhanhoshen.com। এদের নামটা এটা হলো ডোমেন নেম, ঠিক আছে? আর এটা কাজ করে হচ্ছে ডিএনএস সার্ভারের মাধ্যমে, অর্থাৎ ডোমেন নেম সার্ভার। আর এই ডোমেন নেম সার্ভারটাকে কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে আমাদের ডোমেন অ্যাড করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কয়টা ডোমেন আমি অ্যাড করতে পারবো, কয়টা সাব ডোমেন অ্যাড করতে পারবো, এই সকল তথ্য আছে এই ডোমেনের ভিতরে। মেসেজ দিচ্ছে কি জানি, ভাইয়া আপনি করান, ওরা আচ্ছা ঠিক আছে, আমি ওটা বাদ দিচ্ছি, ওরা যা করে করুক, আমি আমার মতো আগাই। এটা গেল ডোমেন নেম। আর এটা বিস্তারিত পরবর্তীতে আরো শুক্রবার আসবে। শুক্রবারের বোনাস ক্লাসগুলোতে যার যা প্রশ্ন, এই বিষয়গুলো প্রশ্ন করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি বিস্তারিত দেখাই দেবো, যেটা আজকে প্রথম দিন, অত বেশি কিছু দেখাচ্ছি না। তারপর ইমেইল। ইমেইলে আছে ইমেইল অ্যাকাউন্ট ফরওয়ার্ড, ইমেইল রাউটিং, আরো অনেক কিছু আছে না এখানে। আমি অনেক আগে বলছিলাম, প্রথম দিকে বলছিলাম, একটা ওয়েবসাইটে আমার যে ওয়েবসাইটের ডোমেন নেমটা আছে, এই ডোমেন নেমের সামনে যে নাম দিয়ে ইচ্ছা আমি কিন্তু ইচ্ছা মতো আনলিমিটেড বা লিমিটেড ইমেল ক্রিয়েট করতে পারি। তো ইমেলটা কিন্তু জিমেইল হবে না, ইমেলটা হবে আমার ওয়েবসাইটের নাম দিয়ে মেইল হবে। তো এই ইমেলটা কয়টা ইমেল আছে সেটা এখান থেকে দেখতে পারবো। ফরওয়ার্ড, কাউকে ফরওয়ার্ড করলে সেটা তথ্যগুলা, ইমেল রাউটিং, কোন ইমেল কোথায় আছে, কিভাবে আছে, রুট করা যাবে। তারপরে অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার হলো অটোমেটিক্যালি মেইল পাঠাবে, ডিফল্ট অ্যাড্রেস, এরকম অনেকগুলো অপশন আছে। ইমেল ফিল্টার, ইনক্রিপশন, লক করা, অ্যাড্রেস ইম্পোর্টার, স্প্যাম ফিল্টার, অনেক অপশন এখানে আছে। সব মেইল রিলেটেড, ইমেল রিলেটেড। এই ইমেলগুলো কিভাবে কাজ করতে হয় এগুলো আমি দেখাবো। তাহলে মূলত এটা হচ্ছে ইমেইলের একটা সেক্টর। তো প্রত্যেকটা ডোমেনেরই ইমেল ক্রিয়েট করা যায়, যদি হোস্টিং এসে তেমন ভালো কোনো সুবিধা থাকে। বোম আটকে আসতেছে কয়েলের গন্ধে। তারপরে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা মূলত আমরা আরো পরে দেখবো। ম্যাট্রিক্সটা অনেকটা মজার, ঠিক আছে? যেমনটা মজার তেমনটা কঠিন। এটা হলো আমাদের ওয়েবসাইটে কত ভিজিটর আসতেছে, আর অতিরিক্ত ভিজিটর আসার কারণে কতটা ওয়েবসাইটে চাপ পড়বে, বা ওয়েবসাইটে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। যেমন আমরা দেখি বেশিরভাগ সিকিউরিটি ফুল ওয়েবসাইটগুলা, যেমন রেজাল্ট যখন দেখি আমরা ওয়েবসাইটে, রেজাল্ট দেখার টাইম ওয়েবসাইটে আমি তথ্য দিচ্ছি ঠিকই, আমি ডেটা দিচ্ছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি,
তারপরেও নিচে একটা ক্যাপচা দেয়, ক্যাপচাটা কি গুগলের ক্যাপচা দেয় অথবা একটা হিসাব দেয়। আপনি হিসাবটা যদি ঠিক করতে পারেন তাহলে ওয়েবসাইটে ঢুকতে পারবেন, নতুবা সম্ভব না। তাহলে এটা একটা লজিক্যালি একটা ম্যাট্রিক্স দেওয়া, ওখানে কিন্তু একটা প্রসেস করে দেওয়া, এটা তার উদ্দেশ্যটা কি? কারণ রোবটের মাধ্যমে বা রোবোটিক সফটওয়্যারের মাধ্যমে আমি একটা ওয়েবসাইটে লগ ইন করার পর ইচ্ছা মতো বারবার যদি লগ ইন করি, আমরা নয় ক্লিক করে লগ ইন করবো, সময় লাগবে। কিন্তু যখন আমি একটা কোনো সফটওয়্যার বসাই দিব বা কোনো রোবট বসাই দিব, তখন তার কিন্তু সময় লাগবে না। সে কি করবে, প্রতি মুহূর্তে কয়েকশো বার কয়েক হাজার বার খালি লগ ইন করবে। তখন কি হবে? তখন তার ওয়েবসাইটে যে লিমিটেশন, ব্যান্ডউইথ যে লিমিট থাকে বা এই ধরনের ম্যাট্রিক্সের লিমিটগুলো থাকবে, সেই লিমিটেশন যদি ওভার হয়ে যায়, তার সার্ভার ডাউন, সে আর লোড নিতে পারবে না। ঠিক আছে? হ্যাকাররা বা স্প্যামাররা এই ধরনের কাজ করে একটা ওয়েবসাইটকে সার্ভার ডাউন করে দেয়, একটা ওয়েবসাইটকে নষ্ট করে দেয়। এই ম্যাট্রিক্সের ভিতরে এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া আছে। এদের অ্যাওস্টেটস, ওয়েবে যার, অর্থাৎ আমার কখন কতগুলো লোক ঢুকতেছে বের হচ্ছে তার একটা অ্যানালাইটিক্স, তারপরে ভিজিটর কতগুলো আসলো গেল, ইরোর কি ধরনের ইরোর দেখাচ্ছে, ব্যান্ডউইথ লিমিটেশন যে কতগুলো মানুষ ঢুকতে পারবে বা কতগুলো মানুষ ঢুকলে আমার ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে, আর অনেক বিষয়। তো এই সবগুলো বিষয় হচ্ছে এর মধ্যে ম্যাট্রিক্সের ভিতর। তারপরে আসলো সিকিউরিটি। সিকিউরিটির বিষয়টা আমি একটু আগে দেখাইলাম আমার ডোমেন নেম দিয়ে। যেসব পপুলার ওয়েবসাইট বা যেসব মানে পাওয়ারফুল ওয়েবসাইট যেখানে হ্যাকাররা নর্মালি কম থাকে, প্রয়োজনের ক্ষেত্রে ওয়েবসাইটগুলো বানানো হয় কোম্পানির ব্যবসা ক্ষেত্রে, এসব ওয়েবসাইটে সার্টিফিকেট থাকে। এই যেখানে দেখা যাচ্ছে এসএসএল অর টিএলএস স্ট্যাটাস বা এসএসএল টিএলএস। তো এটা হলো এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে আমি আমার সাইটটাকে আরো সেভ করতে পারি। যখন কোনো ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে ঢুকবে বা কোনো ইউজার আমার সাইটে ঢুকবে, কোনো প্রকার সিকিউরিটি অ্যালার্ট ছাড়াই সে আমার ওয়েবসাইটে আরামে ঢুকতে পারবে। তারপর আইপি ব্লকার, আইপি ব্লক করলে আমার আইপিটা কেউ ট্র্যাক করতে পারবে না, শুধুমাত্র ডোমেন নাম্বার দেখতে পারবে। বাকি আরো অনেক বিষয় আছে অ্যাডভান্স। ম্যানেজ এপিআই টোকেন্স, এপিআই কাজটা অনেকে হয়তো বা জানি। এপিআই কাজটা হলো 3-4 রকমের ওয়েবসাইট বা 3-4 ধরনের অপারেটিং সিস্টেমে একই সফটওয়্যার বা একই বিষয়গুলা কানেকশন তৈরি করা। এগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তারপর হট লিঙ্ক প্রোটেকশন, এই সকল বিষয়গুলো সিকিউরিটি বিষয়গুলা এই সিকিউরিটি ফোল্ডারে থাকে। তারপরে সফটওয়্যার, এই সফটওয়্যারটা হলো এই সফটওয়্যারটাকে আমি বলছিলাম সিএমএস। তো এখানে সবগুলোই সিএমএস না, এখানে অনেকগুলো অপশন আছে। পার্ল মডিউলস, সফটওয়্যার ক্লাস, অ্যাপ ইনস্টলার, সেটআপ, রুবি অ্যাপ, এখানে সবগুলো বিষয় আছে। আমি যেমন ওয়েবসাইট তৈরি করব, আমার ওয়েবসাইট আমি যেমন এখন তোমাদেরকে শেখাচ্ছি বেসিক অবস্থায় এইচটিএমএল, সিএসএস, তারপরে করাবো জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, তারপর পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট, যে কোনো একটার উপর আমি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখাবো। তো আমার টার্গেট হলো আমি পিএইচপি করাবো। ঠিক আছে? তো এখানে নোড জেএস দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন। এর জন্য এখানে পিছনে লেখা আছে অ্যাপস। ঠিক আছে? এখানের পিছনে অ্যাপ লেখার কারণটা হলো এই অ্যাপগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপ। যদি আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি, অনেক ফাংশন থাকে, অনেক তথ্য থাকে, এমনকি ওয়েবসাইট ভিত্তিক গেমও থাকে, এগুলো কিন্তু সবগুলা ওয়েব অ্যাপ্লিকেশন। তো নোড জেএস এর মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, রুবির মাধ্যমে রুবি অ্যাপ তৈরি করা যায়, পাইথন অ্যাপ তৈরি করা যায়। তো আমরা এই হোস্টিং এ এই সকল অনলাইন বেসড অ্যাপ তৈরি করতে পারি। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে অ্যাপের বিষয়। তো সফটওয়্যারের মধ্যে আমরা অনেক অপশন থাকে, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, পিআর প্যাকেজ, পিএইচপি ভার্সন, এই বিষয়গুলো দেওয়ার কারণটা হলো প্রত্যেকটাই অনলাইন বেসড সফটওয়্যার। যখন আমরা ওয়েব বেসড সফটওয়্যার ভিত্তিক যখন কাজগুলো বোঝাবো বা দেখাবো, তোমরা সব বুঝতে পারবা। ঠিক আছে? এই হলো আমাদের সফটওয়্যার বেসড অপশনগুলো। তারপরে অ্যাডভান্স অনেক অপশন আছে, কিভাবে আমাদের ওয়েবসাইটগুলোকে ফাস্ট করা যায়, কিভাবে ক্যাশ মেমোরি ক্লিয়ার করা যায়, ইরর পেজ, ভাইরাস স্ক্যানার, মানে এক্সটার্নাল আরো কিছু অপশন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? মাইক্রোফোন চালু করছো মনে হয় কেউ। কারেন্ট গেছিল? ও আচ্ছা, তার মানে সৌমিক, তানভীর, তোমাদের সবার কারেন্ট চলে গেছিল, তোমরা আসতে পারো নাই। আচ্ছা, যাই হোক, ইয়াকে চলে আসতে বলো ক্লাসে, তানভীরকে ক্লাসে আসতে পারো। আর তানভীরের যে বন্ধু আছে রব, ওই তো ঠিক মতো ক্লাসই করে না, ফাঁকিবাজি করে। তো ঠিক আছে, তোমরা এদিকে একটু মনোযোগ দাও। দরকার নাই।
আমি ওকে বের করে দেবো আজকে ক্লাসটা শেষ, আমি এই ক্লাস শেষেই আমি রবকে বের করে দেবো। আর অ্যাক্টিভিটি খুবই খারাপ, একদম বাজে, দরকার নেই, গুরুত্ব নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপরে আছে প্রিফারেন্স। আচ্ছা মাইক্রোফোনটা একটু বন্ধ করো সবাই। প্রিফারেন্সে যে বিষয়টা এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এইসব আমরা পরে দেখবো। সফটকুলাস অ্যাপ ইনস্টলার, এই বিষয়টা আমি আজকে ওয়ালটনকে মেনশন করতেছি। ওয়ালটন আমাকে পার্সোনালি একটা সফটওয়্যার দিয়েছিল, আমাকে বলছিল যে ভাই আমি একটা ওয়েবসাইট নামাইছি কিন্তু ওয়েবসাইটের ভিতরে কোনো এইচটিএমএল ফাইল নেই। বলছিল না, এইচটিএমএল ফাইল না থাকার কারণটা হলো ওটা একটা সিএমএস ছিল। তোমাকে আমি বলছিলাম একটা সিএমএস এ কি কি থাকে কি কি থাকে না, বলছিলাম না? তো তোমার ওই সাইটটা ছিল হচ্ছে একটা সিএমএস সাইট। তো সিএমএস এর কাজ কি, এখানে যতগুলো তুমি অপশন দেখতেছো সফটকুলাস অ্যাপ ইনস্টলারে, এই লাইনে প্রেস্টা শপ, জুমলা, অ্যাভান্টে কার্ট, পিএসপি বিবি, এসএমএফ, তারপর ডাব্লিউএসএমসিএস, ওপেন রিল ইস্টেট, মাই বিবি, আরো অনেক আছে, তুমি এখানে শেষ না, যদি আরো ক্লিক করি আরো অনেক বের হবে। কিছু আছে তোমার হচ্ছে ফ্রেমওয়ার্ক, কিছু আছে তোমার সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর কাজ কি? সফটওয়্যারগুলোর কাজ হলো আমাকে রেডিমেড একটা ওয়েবসাইটের তৈরি করার জন্য যে কোড করতে হয়, এতগুলো কোড করতে হবে না, সে অটোমেটিক্যালি আমাকে অনেকগুলো সফটওয়্যার বানাই দিয়ে রাখছে। ঠিক আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমি ইচ্ছা মতো কন্টেন্ট কোডিং না করি, অর্থাৎ এইচটিএমএল সিএসএস পিএসপি কোনো কোড করতে হবে না। আমি ওখানে শুধু বলবো, ওখানে অপশন দেওয়াই আছে আপনি আপনার ওয়েবসাইট কেমন করে বানাবেন, আমাকে শুধু বলেন, বানাই দেবো। যেমন ওয়ার্ডপ্রেস সবচেয়ে পপুলার এই দিক থেকে, কোনো কোডিং না জানে মানুষ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারে। ওয়ার্ডপ্রেসটা এই জন্য পপুলার, সবচাইতে বেশি ইউজার ফ্রেন্ডলি। যেমন একটা ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে, এই কন্টেন্টগুলো আমি ইচ্ছা মতো শুধু আপলোড করে দেবো, আমার কন্টেন্ট আপলোড হয়ে গেল। ওখানে নাম লেখা আছে রায়হান হোসেন, আমি সেখানে নামটা চেঞ্জ করে দিলাম রিফাতুজ্জামান ওয়ালটন। বাদ বাকি যা ওয়েবসাইটটা আছে পুরো ওয়েবসাইটটা আমার রেডিমেড পেয়ে গেছি। আর তুমি আমাকে যেটা দিছিলা ওয়ালটন, একটা ওয়েবসাইটের যে তথ্যগুলো দিছিলা বা সিএমএসটা আমাকে দেখাইছিলা, এই সিএমএসটা ছিল হলো গুগল, অর্থাৎ গুগল প্লে স্টোর যে একটা ওয়েবসাইট। গুগল প্লে স্টোর কিন্তু একটা মোবাইল অ্যাপ, পাশাপাশি একটা ওয়েবসাইটও আছে, যে আমি তোমাকে ওয়েবসাইটে দেখাই। গুগল প্লে স্টোর, আচ্ছা মাইক্রোফোন চালু আছে গাড়ি, একটু অফ করেন, প্রশ্ন থাকলে হয়তো বলেন, বলে মাইক্রোফোনটা আবার অফ করে রাখেন। ডাউনলোড দিছিলাম ওয়েবসাইট ক্লোন, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি যেটা ডাউনলোড করছিলা ওখানে ভাইরাসও ছিল কিছু, আর ভাইরাস থাকারও কারণটা আমি বলে দিচ্ছি কি জন্য এটা ওখানে ভাইরাস দেখাচ্ছিল। আচ্ছা এটা সেশন প্রায় শেষের দিকে, পরবর্তী সেশনে আরো একটু সময় নিব, 5 থেকে 10 মিনিট। এই আমার একটা গুগল প্লে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা কিন্তু মোবাইলের অ্যাপ্লিকেশন একরকম দেখাচ্ছে, এখানে একরকম দেখাচ্ছে। আর এখানে যে তথ্যগুলা, মুভি, তারপর গেমস, সবকিছু কিন্তু এখানে আছে কম বেশি। এই জিনিসগুলো সাজানো গোছানো আছে। ঠিক একইভাবে এই জিনিসটা আমি তৈরি করব, আমি চাইলে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা ওরকম একটা সিএমএস এর মাধ্যমে এই পুরো একটা ওয়েবসাইট বানাই ফেলবো। আমাকে এটা কিনে নিতে হবে, ঠিক আছে, কিনে নিয়ে আমার যে হোস্টিংটা আছে, আমি ফাইল ম্যানেজার দেখাইছিলাম না, ফাইল ম্যানেজার আর ডাটাবেসটা সিলেক্ট করে দিয়ে আমি এরকম একটা ওয়েবসাইট কিনে নিয়ে আমার ডাটাবেসের সাথে কানেক্ট করাই দিব, আর আমার ফাইল ম্যানেজারে সেই ফাইলটা রেখে দেবো। তাহলে আমার এরকম একটা ওয়েবসাইট অটোমেটিক তৈরি হয়ে যাবে। পাশাপাশি আমাকে কিছু অপশন দিবে, যে অপশনের মাধ্যমে আমরা এরকম সিনেমা আপলোড করতে পারবো, সিনেমা ডিলিট করতে পারবো, বা গেমস, যে কোনো তথ্য ইচ্ছা মতো ডিলিট করতে পারবো, তুলতে পারবো। তো এই বিষয়গুলো সিএমএস এর মাধ্যমে করা একদম সহজ। কিন্তু সিএমএস এর বৈশিষ্ট্যটা হলো সিএমএস এর যে কোনো কন্টেন্ট গুলা, যেমন দেখাই, যদি আমার একটা ওয়েবসাইট কিনতে প্রয়োজন পড়ে, যেমন আমি আজকে একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম না, ওয়েবসাইটটা কিন্তু আমাকে কন্টেন্ট শো করতেছিল, সেই কন্টেন্ট গুলো একটা ওয়েবসাইটে দেখালাম, এটা কিন্তু আমাকে কিনে নিতে হয়। যেমন ওটার নাম ছিল হচ্ছে কালার ফোলিও, সম্ভবত, হ্যাঁ কালার ফোলিও, চলে আসছে। মাত্র 2 মিনিট সময় আছে। আর যখন আমি কালার ফোলিও ওয়েবসাইটটা ওপেন করলাম, এই তো আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। আর এই ওয়েবসাইটে কিন্তু আমি এখনো ডেভেলপও করি নাই, এটা একটা ডেমো সাইট, তারা দেখাই দিছে তাদের ওয়েবসাইটটা হবে এমন। তারপরে আমি এই ডেমোটা তখন কিনে নিব, এখানে কন্ট্যাক্ট আছে, নিচে অ্যাড্রেসের যে নামটা দেওয়া আছে, এখানে আমার অ্যাড্রেস দিব, বাসা বগুড়া, তারপরে জিমেল নামটা চেঞ্জ করে দেবো, মোবাইল নাম্বার চেঞ্জ করে দেবো। এই পুরা অপশনটা বা পুরা থিমটা
পুরো ওয়েবসাইটটা আমি কিনে নেব, এটা একটা সফটওয়্যার। আর এটা কিনে নেওয়ার পর আমি যে ইউজ করব, এটা ইউজ করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে সিএমএস সফটওয়্যার। আর এই সিএমএস সফটওয়্যারের মধ্যে সবচাইতে পপুলার সফটওয়্যারটা হলো ওয়ার্ডপ্রেস। আরো অনেক আছে, জুমলা, প্রেস্টাশপ, শপিফাই, আরো অনেক আছে, তবে সবচেয়ে বেশি পপুলার হলো ওয়ার্ডপ্রেস। তো আমি তোমাদেরকে এইচটিএমএল সিএসএস এর পরে এই ওয়ার্ডপ্রেসটা ভালো মতো সুন্দর করে দেখাই দিব। একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, সেই থিমগুলো কিভাবে পরিপূর্ণভাবে কাজ করতে হয়, এটা আমি মূলত দেখাবো। আর ওয়ার্ডপ্রেস কভার করার পরে 2 মাস বা 2.5 মাস পরে আমি ম্যানুয়াল র কোডিং এ পিএইচপি শুরু করব। আর পিএইচপি শুরু করার পরে পিএইচপি ম্যানুয়াল কোড করে করতে হয়। আর ওয়ার্ডপ্রেসে কোনো কোড করতে হয় না, জাস্ট খালি ড্র্যাগ এন্ড ড্রপ, ইচ্ছা মতো খালি টান দিবে, হাত দিয়ে লিখে দিবে একটা, তাই দেখাবে। ওখানে ডিজাইন করার জন্য অনেক অপশন আছে, অ্যানিমেশন দেওয়া আছে। গুগল প্লে ডট অ্যাপ স্টোর ডট ইনফো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এটা দেখবো নি পরে। আমি তোমাকে একটা আইডিয়া দিলাম। তো ঠিক আছে, যদি কারো আরো বেশি আগ্রহ থাকে শেখার, চাইলে পরবর্তী সেশনে জয়েন করতে পারো। আমি আরো কিছু জিনিস দেখাবো, সবগুলো গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় কিছু দেখানো হবে না। এই সেশনটা এখানে শেষ করতেছি।